প্রথম যে কোশ্চেনটা আছে তোমরা দেখো কি বলেছে একটু ভালো করে। একজন শিক্ষক একজন শিক্ষক লক্ষ্য করলেন যে একজন শিক্ষার্থী স্বাধীনভাবে একটি সমস্যার সমাধান করতে পারে না। বেশ, তাহলে কি লক্ষ্য করলেন যে একটি সমস্যার সমাধান সে নিজে নিজে করতে পারে না, কিন্তু কিন্তু একটি উপযুক্ত নির্দেশনা পেলে সফলভাবে সমাধান করে। তার মানে কি, উপযুক্ত নির্দেশনা মানে কোনো হিন্স, তাই তো? সে নিজে নিজে পাচ্ছে না, কিন্তু কারো যদি হেল্প বা কারো হিন্স পায় তাহলে সে হয়তো সফলভাবে করতে পারে। ভালো করে বুঝবে। ভাইগটস্কির মতে এই নির্দেশটা কি করে। দেখো ভাইগটস্কি, আমরা প্রতিটা টপিক আমরা নেক্সট সময়ে আমরা আলোচনা করব। আজকে যে নর্মাল যে কোয়েশ্চেন গুলো আছে সেই ভাইগটস্কি, যেটা আমি বলেছিলাম যে তোমাদের আমাদের সিডিপির ক্ষেত্রে বেশ কয়েকজন ব্যক্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের তত্ত্বগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত, তাই তো? পিয়াজেট, কোহলভাক, থর্নডাইক বা এই ভাইগটস্কি, তারপরে ব্লুম ট্যাক্সোনমি ইত্যাদিতে যে সমস্ত ব্যক্তিত্বগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইগটস্কি। তো কোনো কাজ যখন একটি শিক্ষার্থী নিজে নিজে করতে পারছে না, কারো হেল্প নিয়ে সেই সমস্যাটা সমাধান করতে পারছে, এই পরিস্থিতিটাকে তুমি কি বলবে? অপশনগুলো দেখে নিই আমরা ভালো করে, চারটে অপশন দেখে নিই। কগনিটিভ ডিস ইকুইলিব্রাম, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অ্যাসিমিলেশন, রিডনেস অফ লার্নিং। তাহলে কগনিটিভ ডিস ইকুইলিব্রিয়াম মানে কি? এই শব্দটার অর্থ কি? কগনিটিভ মানে আমরা জানি জ্ঞান, অর্থাৎ জ্ঞানীয়। ডিস ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্যহীনতা। কি বললাম? জ্ঞানীয় ভারসাম্য, অর্থাৎ জ্ঞান বলতে আমরা মানসিক ব্যাপার, সেটা আমরাও জানি। তাহলে মানসিক দিক থেকে সে ভারসাম্যহীন, এটা হতে পারে, তবে সে উপরে সাহায্য পেয়ে করতে পারে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, সে যদি মানসিক দিক থেকে ভারসাম্যহীন হয়, মানে অ্যাবনর্মাল বলো বা স্পেশাল এডুকেটর, সে হিন্স পেলেও কি সেই কাজটা সম্পূর্ণভাবে করতে পারবে? সেটা একটা বড় প্রশ্ন রইল। 2 নম্বর হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা কি? জেডপিডি, নৈকট্য অঞ্চলের সীমা যেটা, এটা আমি আসছি। 3 নম্বর হচ্ছে অ্যাসিমিলেশন। এটা কি? আত্মীকরণ। আত্মীকরণটা ঘটবে কখন সেটা আমাদের জানতে হবে। সে তো কাজটা নিজে নিজে করতে পারছে না, যখন বুঝতেই পারছে না, তাহলে সে আত্মীকরণটা করবে কি হবে, প্রশ্নটা এখানে। তাহলে আত্মীকরণটা কি হবে? না, এটাও হবে না, এটাও হবে না। রইল বি আর ডি। ডিটাকে একটা রিডনেস অফ লার্নিং, শিখনের প্রস্তুতি, তাই তো? তো উম, শিখনের প্রস্তুতি নিলেই কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি শিখনের প্রস্তুতিটা কিন্তু পিয়াজেটের মতে, ভাইগটস্কির থিওরির মধ্যে আসে না। ঠিক আছে, থর্নডাইকের থিওরিতে আসে। বাকি রইল জোন অফ জেডপিডি। আমরা জানি এটা ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের একটি তত্ত্ব, যে তত্ত্বে বলা আছে যে আহ, তোমার নৈকট্য অঞ্চলের ডেভেলপমেন্ট যে জিনিসটা, বাংলায় যেটা, যদি এটা বাংলা আমরা সাধারণত জানি মানে অতটা অ্যাভেলেবেল নয়, এই অংশে যেটা জেডপিডিতে বলা হয়েছে যে কোনো শিক্ষক, কোনো স্টুডেন্ট নিজেরা যদি সে নিজের সমস্যা সমাধান করতে না পারে, সে তার উপযুক্ত হেল্প নিয়ে সেই সমস্যাটা করতে পারে। অর্থাৎ সে তার গাইডের হয়ে নিয়ে, সে বাবা হতে পারে, মা হতে পারে, শিক্ষক। তো সেক্ষেত্রে এইটাকে জেডপিডির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? জেডপিডি। বোঝা গেল না বোঝা গেল না সবাই? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তা উত্তর দিতে পারো, কেমন? আচ্ছা, নেক্সট কোশ্চেন। পিয়াজেটের মতে নিচের কোন পরিস্থিতিতে অ্যাকোমোডেশন ঘটছে? অ্যাকোমোডেশন কথার অর্থ কি? পিয়াজেটের যে তত্ত্ব আমরা পড়েছি, পিয়াজেটের তত্ত্বে কিন্তু স্কিমা বলে একটা অংশ ছিল। তোমরা অবশ্যই হয়তো এর সঙ্গে যুক্ত বা পরিচিত। তোমার বিএড বলো, ডিএড এর সমস্ত ক্ষেত্রে স্কিমা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে পিয়াজেট তো কোনো কথাই নয়, তাই তো? তাহলে পিয়াজেট যখন যে স্কিমা আছে, সেই স্কিমাতে কিন্তু এই অ্যাকোমোডেশন তত্ত্বটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি বললাম? পিয়াজেটের স্কিমা সম্প্রসারণের দুটো ধাপ আছে, তোমরা নিশ্চয়ই জানো সেটা। একটা কি ধাপ? একটা ধাপ আছে অ্যাডাপশন বা অভিযোজন। অ্যাডাপশন বা অভিযোজন। আর 2 নম্বর ধাপটা কি আছে? সাংগঠনিকরণ, সরি, সাংগঠনিকরণ। কি বললাম? সাংগঠনিকরণ, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অর্গানাইজেশন। প্রথমটা হচ্ছে অ্যাডাপশন, আর একটা হচ্ছে অর্গানাইজেশন, তাই তো? অভিযোজন আর সাংগঠনিকরণ, বোঝা গেল?
অ্যাডাপশনের দুটো ভাগ আছে। একটা হচ্ছে তোমার কি ভাগ? একটা ভাগের নাম হচ্ছে তোমার আত্তীকরণ, আর একটা হচ্ছে সহযোজন, যেটাকে বলা হয় অ্যাকোমোডেশন। এটা কি বাংলায় হচ্ছে সহযোজন। বোঝা গেল না বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পারছো? কোনো যদি কোনো অভিযোগ বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো। এটা তোমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া রইল। কেমন? তাহলে অভিযোজন কি বলেছে ভালো করে বুঝবে। নিচের কোন পরিস্থিতিতে অ্যাকোমোডেশন ঘটেছে, অর্থাৎ অ্যাকোমোডেশনটা কোন সিচুয়েশনে ঘটেছে? নতুন তথ্যকে পুরানো ধারণার সঙ্গে মিলিয়ে নেওয়া, পূর্বের মানসিক কাঠামো পরিবর্তন করে নতুন ধারণা গ্রহণ করা, আর কি বলেছে? একই অভিজ্ঞতা বারবার অনুশীলন করা, রিইনফোর্সমেন্টের মাধ্যমে আচরণ গঠন করা। খুব গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট আছে এখানে। দেখো দেখো প্রথম হচ্ছে রিইনফোর্সমেন্টের ব্যাপারটা এখানে আসবে না। রিইনফোর্সমেন্টের আচরণে তোমার সাধারণত এখানে আসবে না। এটা শিখনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। রিইনফোর্সমেন্টে আসবে না, এবং এটা স্পাইরাল তোমার এই যে বারবার একই জিনিস তোমার বারবার পড়া, সেটা কিন্তু স্পাইরাল কারিকুলামের মধ্যে অনেকটা চলে আসে। তোমার দুটো হবে, হয় নতুন তথ্যকে পুরনো ধারণার সঙ্গে মিলিয়ে নেওয়া, কিংবা পূর্বের মানসিক কাঠামো পরিবর্তন করে নতুন ধারণাকে গ্রহণ করা। এই দুটোর মধ্যে তোমাদের হবে সঠিক উত্তরটা। তোমরা নিশ্চয়ই হয়তো ধারণা করতে পারছো। আমাদের একটুখানি জেনে দেওয়া দরকার হোয়াট ইজ স্কিমা। স্কিমা জিনিসটা কি? অর্থাৎ কোনো যে কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের সংগঠক, একক সংগঠক হচ্ছে স্কিমা। ঠিক আছে? তো স্কিমার মধ্যে দুটো যে ভাগ বলেছে, অভিযোজন এবং সাংগঠনিকরণ। অভিযোজন মানে কি? কোনো জিনিসটাকে অ্যাডাপ্ট করে নেওয়া, অ্যাসিমিলেশন, এবং সহযোজন। সহযোজন মানে তোমরা বুঝতে পারছো যে অ্যাড করা, কোনো নতুন তথ্যকে অ্যাড করা, তাই তো? তার বদলে তুমি পুরাতন কোনো কাঠামো একটা তোমার তোমার তথ্য আছে মনের মধ্যে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে দেখছে না কোনো পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে, তখন তুমি সেই পুরানো তথ্যটাকে কাঠামোটাকে পরিবর্তন করে সেই নতুন যে মানসিক কাঠামো তুমি তৈরি করলে সেটাকে গ্রহণ করতে হলো। অর্থাৎ কি? ধরে নাও অনেক ক্লাসে তুমি একটা সময় একটা অঙ্ক করেছিলে একটা পদ্ধতিতে, সেই পদ্ধতিতে দেখা গেলো একটা নির্দিষ্ট টাইমে তো বিভিন্ন রকম পদ্ধতি, এটা হয়তো আরো সহজ পদ্ধতি তুমি আরো 1 মাস পরে শিখলে কোনো নতুন মাস্টারমশাইয়ের কাছ থেকে। তাই কি আগের যে ধারণাটা সেটা চেঞ্জ করে তুমি নতুন ধারণাটা গ্রহণ করলে। এই যে তোমার অ্যাডিশন হচ্ছে, সহযোজন হচ্ছে, বা এটা বলে অ্যাকোমোডেশন। অর্থাৎ পূর্বের মানসিক কাঠামোকে পরিবর্তন করে নতুন মানসিক কাঠামো গ্রহণ করার নামই হচ্ছে কি বললাম? অ্যাকোমোডেশন। বোঝা গেল? ক্লিয়ার জিনিসটা? নেক্সট, ব্লুম রিভাইজ ট্যাক্সোনমি অনুযায়ী নিচের কোন কাজটি ইভালুয়েট স্তরের অন্তর্ভুক্ত? একটি কবিতা মুখস্থ করা। দেখো বলেছে কি প্লের একটি কবিতা মুখস্থ করা, ভালো করে বুঝতে হবে। দুটি শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা বিচার করা, একটি গল্প সংক্ষেপে লেখা, একটি নতুন মডেল তৈরি করা। দেখো এখানে তোমাকে দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। আমাদের জানতে হবে ব্লুম রিভাইজ ট্যাক্স। আমি আগের ক্লাসে কিন্তু এই ধরনের একটা কোশ্চেন ছিল। 1956 সালে একটা ট্যাক্সোনমি ছিল, এবং সম্ভবত 2001 সালে এই দুটো ট্যাক্সোনমি হয়েছিল সম্ভবত। এটা কনফার্ম। তো এখানে দুটো চেঞ্জ হয়েছিল। কোনটা অর্গানাইজেশন, কোনটা ইভ্যালুয়েশন, দুটো ছিল। তোমরা নিশ্চয়ই আগে পরে ক্লাসে দেখেছো, বা তোমরা নিশ্চয়ই পড়েওছো এই ব্যাপারটা। তো এই যে ইভ্যালুয়েট, এর কোন স্তরের অন্তর্ভুক্ত? নিচের যে দুটি চারটি যে অপশন আছে। আচ্ছা, ইভ্যালুয়েশন কথার অর্থ কি আগে জানতে হবে। ইভ্যালুয়েট কথার অর্থ কি? মানে কি? মূল্যায়ন যেটা বলা হয়। মূল্যায়ন মানে কি? তুমি যে জিনিসটা শিখেছো সেই জিনিসটা সম্বন্ধে তুমি কতটা দক্ষ হয়েছো, সেই বিষয়ে বিচার বিবেচনা করতে হয়। বা তোমার কিছু নেগেটিভ দিক থেকে সমালোচনা করলে হয়, তাই তো? বা তুমি এই বিচার করা ভুল এবং ঠিকের মাঝখানে তোমাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হচ্ছে, সমস্ত কিছু। এই জিনিসটাকে বলে ইভালুয়েট করা। তা তুমি কখন এই ব্যাপারটা তুমি যাবে ইভালুয়েট করতে? তুমি একটা কবিতা মুখস্থের মাধ্যমে তুমি কি করতে পারবে? সে পার্টিকুলারলি একটি বিষয়ের উপর তোমার হয়তো তোমার স্মৃতিশক্তি বা মুখস্থ বিদ্যার উপর তোমার ইভালুয়েট করা হচ্ছে। একটি গল্প সংক্ষেপে লেখা, এর মধ্যে হয়তো তোমার একটা পৃথিবীর প্রকাশ পাচ্ছে। একটি নতুন মডেল তৈরি করা, কোনো একটি বিষয়ের উপর দাঁড়িয়ে তোমাকে একটা নতুন মডেল তৈরি করতে বলা হলো, তুমি করলে। কিন্তু যদি বলা হয় দুটি শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা বিচার, কম্পারেটিভ দুটি শিক্ষণ পদ্ধতি এখানে বলে দিয়েছে। তাই কম্পারেটিভ কোনো জিনিস মানেই, কম্পিটিটিভ জিনিস মানেই হচ্ছে কোনো জিনিসের তুলনামূলক বিচার করতে গেলেই তোমার সেখানে কিন্তু তোমার বিশ্বাস শক্তিটা একটু প্রখর হতে হবে, এবং সেখানে তোমার বিশ্বাস শক্তি বেশি করে কাজ করবে। বুঝা গেল? তাই অন্যান্য তিনটে অপশনের থেকে এই অপশনটা বেশি কার্যকরী বলে মনে হচ্ছে। তোমরা নিজেরাও বিচার বিবেচনা করতে পারবে। তাই রাইট আনসার ইজ দ্য বি। ওকে, নেক্সট, একজন শিক্ষক একই বিষয়ে বিভিন্ন সময় বয়সে ক্রমশ জটিল আকারে পড়ান। কি বললাম? একজন শিক্ষক একই বিষয়কে বিভিন্ন বয়সে, ইম্পর্টেন্ট, ক্রমশ জটিল আকারে পড়ান। এটি কোন নীতির উদাহরণ? মাস্টারি লার্নিং, স্পাইরাল কারিকুলাম, প্রোগ্রাম ইনস্ট্রাকশন, কোঅপারেটিভ লার্নিং। কি বলেছে একজন শিক্ষক মশাই?
বিভিন্ন বিষয়কে কি বলছে যে বিভিন্ন একই বিষয়কে বিভিন্ন বয়সে জটিল আকারে পড়াচ্ছেন। একটা আজকে যে জিনিসটা খুব সহজ বিষয় সেটাকে তুমি জটিল আকারে পড়াচ্ছেন, ঠিক আছে? এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তোমাকে কিন্তু জটিল আকারে পড়িয়ে পড়িয়ে জিনিসটাকে আয়ত্ত করার চেষ্টা করছেন। তাহলে তুমি এটাকে কি বলবে? মাস্টারি অফ লার্নিং। মাস্টারি লার্নিং মানে তোমার কি, শিক্ষক মশাই যে যে জিনিসটা শেখাচ্ছেন, থিঙ্কিং লার্নিং সেইটা। সর্পিল কারিকুলাম, আমি এর আগের ক্লাসেও একটা এরকম কোশ্চেন ছিল, তোমরা যদি একটু দেখো। সর্পিল কারিকুলাম মানে কি? সর্পিল কথার অর্থ কি? অর্থাৎ কি, মানে সাপের মতো এঁকে বেঁকে এঁকে বেঁকে সর্পিল করা। তো এখানে এটা হচ্ছে, এখানে এইটা এই ধরনের শিক্ষা পদ্ধতি হচ্ছে কি বলতো, যেখানে তোমার সারা শিক্ষা জীবন জুড়ে তুমি একই বিষয় বা একই প্রসঙ্গ শিখবে, কিন্তু কিন্তু বিভিন্ন বয়স অনুযায়ী, আজকে 1 বছর বয়স, 5 বছর, 1 থেকে 5 বছর বয়সে তুমি একই বিষয় যে সেভাবে শিখলে। সাপোজ বলছি তুমি পরিবেশ, আমি একটা জিনিস বলছি, পরিবেশ তুমি 1 থেকে 5 বছর বয়সে পরিবেশ টপিকটা তুমি পড়লে, 15 থেকে 20 বছর বয়সে এই টপিকটাই তুমি পড়ছো, তোমার বয়সটা হচ্ছে 15 থেকে 20, কিন্তু এই পরিবেশ সম্বন্ধে আরো বেশি করে তুমি জ্ঞান অর্জন করলে, মানে আরো বেশি আপ টু ডেট হলে, দ্যাটস মিন আপ টু ডেট। কি বললাম বুঝতে পেরেছো? সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন যেটাকে বলে, ভালো করে বোঝাচ্ছে আপ টু ডেট। এটা তুমি যখন আবার যখন টিচিং লাইনে বা প্রফেশনাল লাইনে এলে, তখন তুমি হয়তো 40 কি 50-60 বছর বয়সে, এখানে তুমি আরো বেশি এই বিষয়ে আরো বেশি তথ্য জ্ঞান লাভ করবে। অর্থাৎ কি, স্টেপ বয়সের সঙ্গে সঙ্গে তোমার যে জানার পরিধিটা সেটাকেও আরো জটিল থেকে জটিলতর বা আরো ব্যাপক আকারে তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারছো। দ্যাট ইজ কল স্পাইরাল, স্পাইরাল কারিকুলাম। ঠিক আছে? তাহলে এই স্পাইরাল কারিকুলাম হচ্ছে এই একই বিষয়কে বিভিন্ন বয়সে শেখানো। তাই এটা হয়ে গেল তোমার সঠিক উত্তর। প্রোগ্রামটা হবে না, প্রি প্ল্যান ইনস্ট্রাকশন না, কোঅপারেটিভ বা সহযোগিতামূলক শিক্ষণ, এটাও হবে না। মেন এখানে একটাই অপশন, স্পাইরাল কারিকুলাম ইজ রাইট আনসার। ওকে, চলো। গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি অনুযায়ী একজন শিক্ষার্থী যদি নিজের আবেগ, শক্তি, দুর্বলতা গভীরভাবে বুঝতে পারে, তবে তার প্রধান বুদ্ধিমত্তা কি? পুরুষ নিজের আবেগকে, নিজের শক্তিকে, নিজের দুর্বলতাকে গভীরভাবে বুঝতে পারে, মানে নিজের আত্মমূল্যায়ন যেটাকে, কি বললাম বুঝতে পেরেছো? আত্মমূল্যায়ন সে যদি করতে পারে, তুমি সেটাকে কি বলবে? ইন্টারপার্সোনাল, ভালো করে বুঝবে, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, ন্যাচারালিস্টিক, লিঙ্গুইস্টিক। ঠিক আছে? এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা ভালো করে হবে? কি বলেছে? নিজের আবেগ, অনুভূতি, দুর্বলতা, শক্তিকে যেভাবে তুমি গভীরভাবে বুঝতে পারো, এটাকে। তোমরা অবশ্যই গার্ডেনারের বুদ্ধিতত্ত্ব পড়েছো, বা বুদ্ধিতত্ত্ব সম্বন্ধে কনসেপ্ট তোমাদের আছে। তো তাহলে সেই দিক থেকে তুমি যদি একটু ভাবো, তাহলে দুটো জিনিসের মধ্যে পার্থক্য একটুখানি করলেই তোমরা উত্তরটা পারবে। আমি বলছি এই দুটোর মধ্যে আনসার হবে, বলিয়ে দিলাম। লিঙ্গুইস্টিক মানে ভাষাতাত্ত্বিক দিক, সেদিক থেকে নিজের আবেগটা অতটা থেকে এখানে গুরুত্বপূর্ণ নয়। বা ন্যাচারালিস্টিক বা একদম একদম স্বাভাবিক বা প্রাকৃতিকগত দিক থেকে এই জিনিসটা নয়, ইন জেনারেল। এই দুটোর মধ্যে হয়তো হলো না, আমি ধরে নিলাম, বলে দিলাম হলো না। তোমার সঠিক উত্তর হবে কিন্তু এই দুটোর মধ্যে। কোন দুটো হবে, এই দুটো সম্বন্ধে একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। বলেছে নিজের আবেগ অনুভূতি, এইখানেই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। নিজের আবেগ অনুভূতি মানে হচ্ছে তোমার ইন্টার পার্সোনাল, নিজের যেটা আবেগ অনুভূতি হলে তোমার কিন্তু হবে না। ইন্ট্রা পার্সোনাল, ইন্ট্রা, ইন্ট্রা কথার অর্থ হচ্ছে নিজের আবেগ অনুভূতিকে প্রকাশ করার একটা জিনিস, নিজের আবেগ অনুভূতি, দুর্বলতা, শক্তি। আর ইন্টার পার্সোনাল হচ্ছে অন্যের, অন্যের অনুভূতিকে বোঝাকে বলা হয়, অন্যের অনুভূতি বোঝা, অন্যের অনুভূতিকে বোঝা। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে তোমার কিন্তু হচ্ছে ইন্টার পার্সোনাল, আর এটা হচ্ছে ইন্ট্রা পার্সোনাল। ওকে, তাহলে নিজের বলেছে, তাই হবে ইন্ট্রা পার্সোনাল, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইন্ট্রা পার্সোনাল। সঠিক উত্তর বি। বোঝা গেল? চলো। নিচের কোনটি কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের একটি বৈশিষ্ট্য নয়? কনস্ট্রাকটিভ ক্লাসরুমের একটি বৈশিষ্ট্য নয়। শিক্ষার্থী সক্রিয় জ্ঞান নির্মাণ করবে, শিক্ষক একমাত্র জ্ঞানের উৎস, বাস্তব জীবনের সমস্যা ব্যবহার করা হয়, সহযোগিতামূলক শিক্ষণকে উৎসাহ দেওয়া হয়। আচ্ছা, কনস্ট্রাকটিভিস্ট কথার অর্থ হচ্ছে কি নির্মিতি, কথার অর্থ হচ্ছে নির্মিতি বা নির্মাণমূলক শ্রেণীকক্ষ। এক কথায় বলছে সৃজনশীল, যেখান থেকে তোমার সৃজনশীল শ্রেণীকক্ষ, যেখান থেকে তোমার ক্রিয়েটিভিটি প্রকাশ পাবে, সেইটা বলতে চেয়েছে। ঠিক আছে? তাহলে এই উত্তরটা কিন্তু তোমাদের জন্য আমি দিয়ে দিলাম, এটা তোমাদের জন্য রইলো। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে।
শিক্ষার্থী সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে, শিক্ষক একমাত্র জ্ঞানের উৎস, বাস্তব জীবনের সমস্যা ব্যবহার করা, সহযোগিতামূলক শিক্ষণকে উৎসাহ দেওয়া। কোনটা সঠিক উত্তর তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? সরি, এখানে নয় বলেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তো নয় বলেছে, কোনটা নয়? যার মধ্যে তিনটে হবে, একটা হবে না, সেটা তোমায় খুঁজে বার করতে হবে। কোনটা নয়? এই নয় কিন্তু একটা এরকম একটা কোশ্চেন দেবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কেমন? এটা তোমাদের জন্য রইলো, ওকে? অবশ্যই জানাবে তোমরা, এটা তোমাদের আহ, কাজ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একজন শিক্ষক পাঠদান চলাকালীন নিয়মিত ফিডব্যাক নিয়ে শিক্ষণ কৌশল পরিবর্তন করছেন, নিয়মিত কৌশল ফিডব্যাক নিয়ে, অর্থাৎ একটা আমরা ফিডব্যাক যখন ক্লাসে পড়াতে হয় স্টুডেন্টদের ফিডব্যাক নেই, তো সেই ফিডব্যাক নেওয়ার সময় একটা ছেলেকে যে পদ্ধতিতে ফিডব্যাক নিচ্ছে, অন্য স্টুডেন্টকে অন্য পদ্ধতিতে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ নিয়মিত তিনি তার ফিডব্যাকের পদ্ধতিটা, শিক্ষণের কৌশলটা পরিবর্তন করছেন। তাহলে এটি কোন ধরনের মূল্যায়নের উদাহরণ? ডায়াগনস্টিক মূল্যায়ন, সাবমেটিভ মূল্যায়ন, ফরম্যাটিভ মূল্যায়ন, প্লেসমেন্ট মূল্যায়ন। কোনটা সঠিক উত্তর সেটা তোমরা একটু বলো। তাহলে আমি বলেছি ফিডব্যাক নেওয়া কোন মূল্যায়ন, সবচেয়ে বড় কথা হচ্ছে ফিডব্যাক নেওয়া কোন মূল্যায়নের বৈশিষ্ট্য। ফিডব্যাক আমরা টাইম টু টাইম ফিডব্যাক কোন সময় নিই, কোন অ্যাসেসমেন্ট বা কোন মূল্যায়নে নিই? ডায়াগনস্টিক মূল্যায়ন, ডায়াগনস্টিক তো ফিডব্যাক না, এটা নির্ণায়ক, এটা নির্ণয় করি। সাবমেটিভ তো পরীক্ষার শেষে নেওয়া হয়, 3-4 মাস অন্তর যে মেন বড় বড় যে লিখিত পরীক্ষা হয় ফুল মার্কসের, বা সেখানে নেওয়া হয়। প্লেসমেন্ট মানে হচ্ছে স্থানান্তরিকরণ, স্থানান্তরিকরণ তুমি কি হবে আগে তো তোমার কি বলবো, আগে তুমি মূল্যায়নটা ঠিক করো, তবে তুমি তাকে প্লেসমেন্ট দেবে। সঠিক উত্তর কি হবে জানো? ফরম্যাটিভ আনসার দ্য রাইট আনসার। কেন ফরম্যাটিভ হবে? ফরম্যাটিভ বলে দিই, ফরম্যাটিভ কোন মূল্যায়নকে বলা হয়? ফরম্যাটিভ হচ্ছে নির্দিষ্ট প্রতিদিনের ক্লাসে তুমি যখন একটা নির্দিষ্ট টাইম তো তোমার ক্লাসের জন্য থাকে, হয়তো 35 মিনিট বা 40 মিনিট যা 45 মিনিট যেমন ক্লাস থাকে, সেই ক্লাসে তোমার শিক্ষক মশাই প্রথম 20-25 মিনিট পড়ালেন, তারপরে 15-10-15 মিনিট কিন্তু ক্লাস শিক্ষক মশাই তোমাদের যে কোশ্চেন ফিডব্যাক, যে জিনিসটা পড়ালেন তার উপর যে একটা ফিডব্যাক নেয়, অর্থাৎ ফরম্যাটিভ অ্যাসাইনমেন্টে কিন্তু ফিডব্যাক হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং যে ফিডব্যাক কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শিক্ষক মশাই তোমাদের নিতে পারেন। ওকে, চলো, তাহলে রাইট অ্যান্সার ফরম্যাটিভ অ্যাসাইনমেন্ট। কোহেলবাগের মরাল ডেভেলপমেন্ট থিওরি অনুযায়ী সামাজিক নিয়ম ও আইন মেনে চলা কোন স্তরের বৈশিষ্ট্য? তোমরা জানো কোহেলবাগের 3টে স্তর আছে, সেই 3টে স্তরের মধ্যে আবার দুটো করে ভাগ আছে, তাই তো? কোহেলবাগের 3টে স্তরে কিন্তু আবার দুটো করে ভাগ আছে, তাই তো? কনভেনশনাল, প্রি কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, 3টে ভাগ আছে, 3টে ভাগেরই আবার দুটো করে ভাগ আছে, দুটো করে সাব ভাগ আছে, যেটাকে বলা হয়। কোন ভাগটার মধ্যে সামাজিক নিয়ম ও আইন মেনে চলা হয়, সেই স্তরের বৈশিষ্ট্যটা বা কোন স্তরের বৈশিষ্ট্য, এটা তোমাদের বলতে হবে। অটোনোমাস মডেলটি কিন্তু এই ভাগের মধ্যে পড়ে না। কোন ভাগের এই ভাগের মধ্যে কখনো অটোনোমাস মডেলটি আমাদের অপশন নেই, তাহলে এটা প্রথমেই তুমি কেটে দিতে পারো। বাকি আছে 3টে ভাগ, ঠিক আছে? কনভেনশনাল স্টেট, প্রি কনভেনশনাল স্টেট, পোস্ট কনভেনশনাল স্টেট, ঠিক আছে? কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলো। সঠিক উত্তর কি হবে? প্রি কনভেনশনাল হচ্ছে প্রাক প্রথাগত, তাই তো? প্রাক। তাহলে দেখো তোমাদের যে 4টি স্তর আছে, তোমরা অবশ্যই সেটা তোমরা জানো। প্রাক প্রথাগত, প্রথাগত, আর একটা কি আছে? উত্তর প্রথাগত, তাই তো? প্রাক প্রথাগত স্তরে কি করে সে আইন মানতে পারবে বলো? প্রাক প্রথাগত স্তরে তার বয়স কত? প্রাক প্রথাগত 4 বছর বয়স। প্রাক প্রথাগত 4 বছর বয়সে সে কি নিয়ম, সামাজিক নিয়ম আইন জানবে? এটা সে তার পক্ষে জানা সম্ভব নয়, তাই এটা হবে না, প্রিটা কখনই হবে না, হয় কনভেনশনাল স্টেট নয় পোস্ট কনভেনশনাল স্টেট। কোনটা হবে সঠিক উত্তর? কনভেনশনাল স্টেট কোনটাকে বলা হয়? প্রথাগত, ঠিক আছে? অর্থাৎ 10 বছর বয়স, প্রথাগত স্তরের শেষ হচ্ছে 10 বছর বয়সে। 10 বছর বয়সে কিন্তু তোমার সামাজিক বা নিয়ম আইন কানুন সম্বন্ধে কনসেপ্টটা হতে পারে, কারণ 10 বছরের স্টুডেন্ট একটা ছেলেকে তুমি যদি ট্রাফিক নিয়ম শেখাও, তো অবশ্যই সে শিখতে পারবে, বা এই আইন সম্বন্ধে তার জ্ঞান অবশ্যই থাকবে। আর পোস্ট আগে তোমার আরো অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, বা তোমার আরো বেশি বয়স ম্যাচিওর, তো নর্মালি এই স্তরটার বৈশিষ্ট্যটা কিন্তু হবে কনভেনশনাল স্টেজ, অর্থাৎ এই স্তরে কিন্তু এই বাচ্চাটার মধ্যে কিন্তু আইন নিয়ে দেখা যায়। ওকে, 9, থর্নডাইকের কোন সূত্রটি বলে যে সফল সফল প্রতিক্রিয়া ভবিষ্যতে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি? কি বলেছে? সফল প্রতিক্রিয়া ভবিষ্যতে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি, তার কোন সূত্রটা বলে? কি কি আছে? ল অফ রিননেস, ল অফ এক্সাইজ, ল অফ এফেক্ট, ল অফ ইনফোর্সমেন্ট, তাই তো? এই 4টে আছে, অর্থাৎ কোন সূত্রটা সেই সফল প্রতিক্রিয়া ভবিষ্যতে, এটা দেখো তোমরা জানো, ল অফ রিননেস, ল অফ এক্সাইজ এবং ল অফ এফেক্ট ও ল অফ ইনফরমেশন, এই সরি ইনফোর্সমেন্ট। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য, এইগুলো খুব সোজা সোজা কোশ্চেন তোমাদের জন্য, এই কোশ্চেন রইলো, ঠিক আছে? 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে আহ, যেটা সঠিক হবে দেখো, ল অফ রিইনফোর্সমেন্ট যেটা বলেছে থর্নডাইকের, এই
এইটা একটুখানি এই তিনটে সূত্র বলে, ওর তো মেন তিনটে সূত্র আছে, তো এই তিনটে সূত্রের মধ্যে তোমার উত্তরটা হবে, ঠিক আছে? এইটুকু আমি তোমাদের বলে দিলাম কোন সূত্রটার মধ্যে উত্তরটা হবে, সেটা তোমরা কিন্তু তোমাদের জন্য রইল। ইনক্লুসিভ এডুকেশনের মূল উদ্দেশ্য দেখো, ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এই ধরনের কোশ্চেন আমরা আগেও একটা পড়েছি, সেটা তোমরা তোমাদের হয়তো মনে পড়ছে ব্যাপারটা। আহ, প্রতিবন্ধী শিক্ষার্থী পৃথক না, ইনক্লুসিভ মানে হচ্ছে প্রতিবন্ধীদের শুধুমাত্র স্পেশাল এডুকেশন, ইনক্লুসিভ হয়ে হতো না, ঠিক আছে? শুধুমাত্র প্রতিবন্ধীর জন্য নয়, সকল শিক্ষার্থীকে একই শিক্ষা ব্যবস্থার মধ্যে সমান সুযোগ প্রদান করা, শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী অতিরিক্ত পরীক্ষা নেওয়া না, মেধাবী এই কিন্তু সবই হচ্ছে স্পেশাল হয়ে গেল। আমার তো ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে সকলে থাকবে। অন্তর্ভুক্তিমূলক কথার অর্থ হচ্ছে সবাই থাকবে। তাহলে সবাই যদি থাকে তাহলে এইটা হচ্ছে রাইট আনসার। দেখো, সকল শিক্ষার্থীকে সমান রকম সুযোগ সুবিধা প্রদান করা, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট, নিচের কোনটি মেটা কগনিজমের সেরা উদাহরণ? এইটা একটু ভালো করে জানতে হবে। মেটা কগনিজম বলতে কি বোঝায়? মেটা কগনিজম শব্দটার অর্থ আগে আমাকে জানতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ মেটা কগনিজম? মেটা কগনিজম বলতে কি বোঝায়? মেটা কগনিজম হচ্ছে, এইটা ভালো করে আগে শুনে নাও। মেটা কগনিজম করতে হচ্ছে থিঙ্ক, THIN, অ্যাবাউট থিঙ্কিং। কি বললাম? নিজে নিজে যে চিন্তা করতে পারবে, নিজে নিজে চিন্তা ভাবনা করতে পারবে, নিজের সম্বন্ধে চিন্তা ভাবনা করতে, নিজের নিজের মূল্যায়ন করতে পারবে। আমি কতটা ঠিক করলাম, আমি কতটা ভুল করলাম, আমি যে কাজটা করলাম সেটা কি উপযুক্ত, অর্থাৎ নিজের সম্বন্ধে নিজের যে চিন্তা ভাবনা বা আত্মমূল্যায়ন, সেটা হচ্ছে মেটা কগনিজম। বোঝা গেল কি বললাম? নিজের সম্পর্কে ভাবনা, নিজের সম্পর্কে চিন্তা, এই ঘটনাটাকে হচ্ছে মেটা কগনিজমের উদাহরণ। তাহলে তোমরা নিজে নিজে বলো যে কি হতে পারে চারটে অপশন। নতুন তথ্য মুখস্থ করা, নিজের কৌশল সম্পর্কে চিন্তা মূল্যায়ন করা, শিক্ষককে অনুসরণ করে উত্তর লেখা, না কেবল অনুশীলনের মাধ্যমে শেখা। দেখো, এই শব্দটা যদি মানেটা তুমি বুঝিয়ে নাও, তাহলে তোমার বাছাই করতে কোনো রকম সমস্যা হবে না যে সঠিক উত্তর কোনটা হবে, তাই তো? নিজের শেখার কৌশল সম্পর্কে চিন্তা করা এবং মূল্যায়ন করা হচ্ছে রাইট অ্যান্সার। যেহেতু তুমি উত্তরটা মানে এই শব্দটার অর্থ জেনে গেছো, তাই এটা নিয়ে কোনো আর দ্বিমত নেই, তাই তো? চলো, একজন শিক্ষার্থী গণিতে বারবার ভুল করছে। ভালো করে প্রশ্ন, একজন শিক্ষার্থী গণিতে বারবার ভুল করছে। শিক্ষক প্রথমে ভুলের কারণ বিশ্লেষণ করে তারপর তাকে রেমেডিয়াল টিচিং শুরু করলেন। এটি কোন মূল্যায়নের ব্যবহার? আগে ভালো, প্রথমে তিনি তাকে শিক্ষক মশাই ভুলের কারণটাকে বিশ্লেষণ করলেন, মানে কোথায় ভুল হচ্ছে সেইটা খুঁজলেন আগে, খুঁজে তারপর সেই কি রকম ভুল হচ্ছে সেই অনুযায়ী কিন্তু শিক্ষক মশাই তার ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন, তাই তো? তাহলে অ্যাট ফার্স্ট টিচার প্রথম খুঁজলেন কি, হোয়াট টাইপ অফ মিস্টেক, কোন ধরনের ভুল হচ্ছে, তাই তো? প্লিজ, তারপর সে মূল্যায়ন করে খুঁজে করে কোন ধরনের ভুল, তারপর তিনি তাকে রেমিডিয়ালের ব্যবস্থা করবেন, তাই তো? এটি কোন মূল্যায়ন ব্যাপার? প্লেসমেন্ট, ডায়াগনস্টিক, সাবমেটিভ, নর্ম রেফারেন্স অ্যাসেসমেন্ট, বল। এটা খুব ভালো কোশ্চেন একটা। দেখো, এই প্লেসমেন্টে তো আগে কি করে তাকে স্থানান্তরিত করবে, আগে তো তাকে খুব খুঁজে বার করো ভুলটা, সে আপাতত সেই করতে সমর্থক না সেটাকে দেখুক, তারপর তাকে প্লেসমেন্ট দেবে। তো প্লেসমেন্ট অনেক পরে আসছে, এটা হবে না। ডায়াগনস্টিক আছে, সাবমেটিভ আছে। সাবমেটিভ কখন করা হয়? সাবমেটিভ তো পরীক্ষার শেষে করা হয়, সেখানে তো ভুল শিখতে করার কোনো সুযোগ থাকে না। তাহলে তুমি সাবমেটিভটাকে হওয়ার কোনো কথাই নয়। তাহলে বাকি হলে কি ডায়াগনস্টিক আর একটা নর্ম রেফারেন্স অ্যাসেসমেন্ট। তাহলে দেখো, নর্ম মানে কি? কোনো নিয়ম। এইখান থেকে সবচেয়ে হচ্ছে ডায়াগনস্টিক কথার অর্থ কি, আমরা যখন কোনো রোগ হয় তখন আমরা ডাক্তারবাবুকে বিভিন্ন টেস্ট করতে দেয়, অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমরা টেস্ট করি, তাই তো? অর্থাৎ সেখানে কি আমরা আগে আগে ডাক্তারবাবু তো আমাদের ট্রিটমেন্টটা শুরু করে তার আগে তো আমাকে টেস্টটা করে নিয়ে আসতো, আমার কি রোগ ডাক্তারবাবু তো জেনে বুঝতে পারছে না, গেস করছে বাট নট শিওর, তাই আমাদের টেস্ট করতে পারে। তাই আমাকে সেটাই করতে হবে, আগে কি ধরনের ভুল করছে, অঙ্কটা কেন সে বারবার ভুল, কোন জায়গায় ভুল হচ্ছে সেটাকে নির্ণয় করে, তারপরে আগে সেই ভুলটা খুঁজে বার করো, তারপর তুমি তোমার সেরকম ব্যবস্থা করবে, কি ধরনের তোমার রেমেডিয়াল নেবে সে তারপরেই ব্যাপার। তাহলে আগে যে ব্যাপারটা হচ্ছে, আগে ডায়াগনস্টিক করো, তুমি নির্ণয় করো তোমার ভুলটা, তোমার রোগটাকে তুমি নির্ণয় করো, তারপর তুমি যাবে। সঠিক উত্তর হচ্ছে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। বোঝা গেল? নেক্সট, ব্রুনারের মতে কার্যকর শিখনের জন্য নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কার্যকর শিখান, এই ব্রুনারটাও তোমরা অবশ্যই পড়েছো অলরেডি আগে। ব্রুনারের মধ্যে কোনটা তোমার কার্যকরী শিখন? কার্যকর মানে খুব অ্যাক্টিং টিচিং, যেটা অ্যাক্টিং লার্নিং বা অ্যাক্টিং শিখন। শুধু মুখস্থ বিদ্যা কোনো কার্যকরী হচ্ছে দেখে দেখে মুখস্থ করবে তো তা সেটা কার্যকরী হবে কি? হ্যাঁ, সেটা হবে না। কেবল পুনর্বলন, একই কথা বারবার না, রিইনফোর্সমেন্ট না, সেটা হবে না। ভুল ও প্রচেষ্টা, এটা একটু ভাবতে হবে। আর ডিসকভারি আর্নিং আর স্ক্যাফোল্ডিং, তার মানে কি, ট্রায়াল অ্যান্ড এরর, ভুল করছে এবং ভুল করার জন্য চেষ্টা এবং ভুল করছে, ঠিক আছে? চেষ্টা করছে, ভুল করছে, কার্যকরীর মধ্যে পড়তে পারে, কিন্তু তার আগে হচ্ছে ডিসকভারি, যে লার্নিং একটা অপশন দিয়ে দিয়েছে তোমাকে। ডিসকভারি মানে কি,
আবিষ্কারমূলক শিখন, অর্থাৎ যেটা আবিষ্কার এবং স্ক্যাফোল্ডিং, অর্থাৎ একে অপরের সাহায্যে যখন সে পারছে না তখন সে নিজে অপরের সাহায্য নিয়ে সে কিন্তু সেই নতুন জিনিসটাকে আবিষ্কার করার এইটার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু এই অংশটা। ডিসকভারি লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং দুটো অপশন দিয়ে দিয়েছে। স্ক্যাফোল্ডিং কথার অর্থ কি, অন্যের সহায়তায় বা সেই কোনো সমস্যাটাকে সমাধান করার সমর্থ হওয়া। তো সেক্ষেত্রে ডিসকভারিটাও আছে। দুটো জিনিস একসঙ্গে কার্যকরী হচ্ছে এবং সেই মতে এটাই হচ্ছে সব থেকে সঠিক কার্যকরী প্রসেস। ঠিক আছে, অ্যাক্টিভ লার্নিং, ডিসকভারি লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং, বুঝে গেল? আবার দেখো পিআইজিটি চলে এসেছি আমরা, পিআইজিটি সেই কনভারসেশন কনজারভেশন ধারণাটি কোন পর্যায়ে, এটা এর আগের কোশ্চেনে অবশ্যই হয়েছে আমাদের এই টাইপের কোশ্চেন, তো এবারও দিয়েছে, এটাও তোমাদের জন্য আমি তিনটে কোশ্চেন তোমাদের জন্য রেখে দিলাম। এই কোশ্চেনটা কোন স্টেজের বৈশিষ্ট্য, সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল, যৌতিক অপারেশনাল, প্রথাগত, প্রাক প্রথাগত এবং সংবেদন সঞ্চালনমূলক স্তর, এই চারটে স্তরের মধ্যে তোমার কোনটা হবে সেটা তোমাদের জন্য রইল। ওকে, এটা তোমাদের জন্য কোশ্চেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন। একজন শিক্ষক এমন প্রশ্ন করেন যার একাধিক সম্ভাব্য উত্তর থাকতে পারে। বেশ, একটা প্রশ্নের অনেক উত্তর থাকতেই পারে অবশ্যই। শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন করতে বলেন এবং এটি প্রধানত কোন ধরনের চিন্তনকে উৎসাহিত করে? মানে একাধিক সম্ভাব্য উত্তর একটা প্রশ্নের থাকে, তো একটা প্রশ্নের একাধিক উত্তর, এবং তখন তিনি শিক্ষার্থীদের বললেন তোমরা যুক্তি উপস্থাপন করে বলো, লজিক্যালি বলো যে কোনটা হবে। মানে তোমাদের মতো এই রকম জিনিস যেটা আমরা এখন এমসিকিউ নিচ্ছি সেরকম একটা ব্যাপার, যে অনেকগুলো উত্তর থাকতেই পারে, লজিক্যালি তোমাকে বলতে হবে কোনটা হবে। কিছু দেখো আজকে হয়তো এই কোশ্চেন গুলোতে দেখবে হয়তো যে কোনো একটাই উত্তর আছে, কিন্তু এমন কিছু কিছু কোশ্চেন থাকে যে দুটোই হয়, সেখানে দেখবে দেখবে একটা অপশন থাকে যে সবগুলো, তাই না, একটা করে অপশন থাকে দেখবে যে সবগুলি, তাহলে সেইগুলো কিন্তু ভাবতে হবে আমাদের, ভেবে ভেবে বলতে হবে। ঠিক আছে, কি কি আছে, কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, রোড লার্নিং, অ্যাসোটিভ লার্নিং। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কনভার্জেন্ট থিঙ্কিং বলতে কি বোঝায়। হ্যাঁ, কনভার্জিং মানে কথা হচ্ছে কি, অভিসারী, তাই তো, অভিসারী চিন্তন। অভিসারী চিন্তনটা কি? এটি হচ্ছে একটি সমস্যা সমাধানের প্রক্রিয়া। হ্যাঁ, কনভার্জেন্ট কি, একটি এমন একটি সমস্যা সমাধানের প্রক্রিয়া একাধিক ধারণা বা বিকল্প থেকে একটি মাত্র উত্তর খুঁজতে হবে। কি বললাম? একাধিক ধারণা থেকে একটি মাত্র উত্তরকে খুঁজতে হবে, সেটা হচ্ছে কি কনভার্জেন্ট থিঙ্কিং। আর এখানে একাধিক সম্ভাব্য উত্তর থেকে একটিকে বাদ দিতে হবে। কি বলছে কি, অভিসারী সমস্যা সমাধানের প্রক্রিয়া একাধিক ধারণা বা বিকল্প থেকে একটি মাত্র সব মানে যেটা যৌতিক সঠিক সেটাকে, সেটা হচ্ছে তোমার কনভার্জিং থিঙ্কিং বা অভিসারী চিন্তন। কি বললাম? অভিসারী চিন্তন, তাই তো। আর ডাইভার্জেন্ট হচ্ছে অপসারী চিন্তন। এখানে বলছে একাধিক সম্ভাব্য উত্তর থাকতে পারে, তাই একাধিক যখন সম্ভাব্য উত্তর তখন সঠিক উত্তর হবে কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং, রোড লার্নিং হবে না, অ্যাসেটিভ লার্নিং হবে না। তাহলে এই হলো আজকে তোমাদের টোটাল 15টি কোশ্চেনের সম্ভাব্য মানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলাম, ব্যাপারগুলোকে ক্লিয়ার বোঝাবার চেষ্টা করলাম। তোমাদের জন্য আমি 14 নম্বর কোশ্চেন রেখেছি, তোমাদের জন্য আমি 8 নম্বর কোশ্চেন, সরি 8 নম্বর 9 নম্বর কোশ্চেন রেখেছি, এবং আর একটা কোশ্চেন রেখেছি 6 নম্বর কোশ্চেন তোমাদের, 6, 9 আর 14 নম্বর কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। তাহলে আশা করি আমরা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবো, তোমাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, এবং নেক্সট টাইমে আমরা অবশ্যই প্রতিটা ব্যাচ আমাদের শুরু করতে চলেছি খুব শীঘ্রই। তোমাদের রেসপন্স, তোমাদের আগ্রহ এই কাজে আমাদের আরো বেশি করে উৎসাহিত করবে। আবার অসংখ্য ধন্যবাদ তোমাদের জব শিকার একাডেমির পক্ষ থেকে। চলো, ওকে, থ্যাংক ইউ, নেক্সট টাইমে আবার দেখা হবে। চলো।